নমস্কার। শুরু করতে চলেছি আজকে গল্প বলির পরবর্তী নিবেদন। ইতিমধ্যেই গল্প বলি আপনাদের ভালোবাসা এবং সমর্থনের দ্বারা অনেকখানি সিঞ্চিত হওয়ার সুযোগ পেয়েছে। আজকে আমরা পাশে পেয়েছি প্রখ্যাত লেখক কৌশিক কারককে। তার লিখিত গল্প পুতুল বাড়ির অভিশাপ আমাদের চ্যানেলে অডিও স্টোরি হিসেবে আজকে প্রকাশিত হতে চলেছে। প্রখ্যাত লেখকটির বিষয়ে নতুন করে বলার কিছুই নেই। কৌশিক কারক মহাশয় সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন। উনি আমাদেরকে গল্প দিয়ে আরো অনেকখানি এগিয়ে যেতে সহায়তা করেছেন। যদি আজকে ওনার লেখনী নিয়ে কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটির সম্মুখীন হই, তাহলে স্যারকে অনুরোধ আমাদের ক্ষমা করে দেবেন। আমরা সকলে এক সামান্য চেষ্টা করেছি মাত্র। কৌশিক কারক সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তবে আজ ভাগ করে নেব ওনার ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল কেরিয়ারের উন্নতির দিকে পৌঁছে দেওয়া কিছু কথা। আসুন জেনে নিই কৌশিক কারকের জবানবন্দি। 21শে ডিসেম্বর 1984 সালে শিল্পনগরী আসানসোলে জন্ম। রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিক পরিবেশে পড়াশোনা, উচ্চশিক্ষা সম্পন্ন হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে। সাহিত্যানুরাগী কিছু বন্ধুদের সংস্পর্শে তখনই তৈরি হয় সাহিত্যের প্রতি ভালোবাসা। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করে শতবর্ষ প্রাচীন এথোরা শ্রীশচন্দ্র ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদান 2010 সালে। শতবর্ষ প্রাচীন এথোরা শ্রীশচন্দ্র ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদান 2010 সালে। বিশ্বভারতীর মতো সাহিত্যের পীঠস্থানে থাকাকালীন সাহিত্য নিয়ে আগ্রহ বেড়ে ওঠে তাঁর। অবসর সময়ে লেখালেখি শুরু হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাহিত্যিক গ্রুপে। মূলত ভৌতিক অলৌকিক গল্পের ধারায় তার বিচরণ। তারপর থেকেই নানান ভৌতিক অলৌকিক গল্প সংকলনে এবং পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ পায় তার লেখা। যৌথ সম্পাদনায় 2020 সালে আতঙ্কের অমানিসা নামক অলৌকিক গল্প সংকলন পাঠক মহলে সমাদৃত হয়েছে। এছাড়াও আরও 3টি বিভিন্ন স্বাদের সংকলন সম্পাদনা করেছেন 3টি প্রকাশনার সাথে। তার লেখা নিয়ে বিভিন্ন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে তৈরি হয়েছে অডিও স্টোরি এবং একাধিক অ্যানিমেশন। আজকের এই বিশেষ নিবেদনটিতে যারা যারা যে চরিত্রগুলিতে অভিনয় করেছেন তাদের নামগুলি জানিয়ে দিতে চাই। পুতুল বাড়ির অভিশাপ গল্পটিতে সোমা চরিত্রে অভিনয় করেছেন সুনন্দিতা। নারী মূর্তি চরিত্রে অভিনয় করেছেন তৃষা। কাকলির চরিত্রে রয়েছেন নবনীতা। সূত্রধর এবং তার পাশাপাশি দেবু, সবুজ, রাজা এই 3টি চরিত্রে অভিনয় করেছেন সার্থক এবং গল্পের ন্যারেশনে রয়েছেন সৌরিক। শুরু করতে চলেছি আজকের বিশেষ প্রতিবেদন কৌশিক কারক লিখিত পুতুল বাড়ির অভিশাপ। গল্পের প্রয়োজনে শোভাবাজার আহরিটলা অঞ্চলের পুতুল বাড়ির নাম উল্লেখ করা হয়েছে এবং তার সাথে লেখকের নিজস্ব কল্পনার মিশেল ঘটেছে। উল্লেখ্য যে বর্তমানে বাড়িতে অনেক লোক থাকেন ভাড়াটে হিসেবে।
আসল পুতুল বাড়ির সাথে গল্পের পুতুল বাড়ির মিল একমাত্র নামে, এবং বাকি সবকিছুর ক্ষেত্রে কল্পনার সাহায্য নেওয়া হয়েছে। পুতুল বাড়ির সম্বন্ধে এই গল্পে উল্লেখিত যাবতীয় তথ্যের সূত্র অন্তর্জাল। সোমা, কাকলি, রাজা, সবুজ আর দেবু 5 জন অন্তরঙ্গ বন্ধু কলকাতার নামী সরকারি কলেজে পড়তে এসে স্বাভাবিকভাবেই ছোট গ্রাম থেকে আসা 5 জনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল প্রথম থেকেই। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েগুলোর কাছে কলেজের দিনগুলো ছিল জীবনের সবচেয়ে ভালো সময়। ওরা এখন ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ার। আজ কলেজে ক্যাম্পাসিং ছিল। 5 জনই বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছে, কিন্তু এরপর কে যে কোথায় পড়বে তার কোনো ঠিকানা নেই। কোম্পানি আলাদা, আর নতুন চাকরিতে পোস্টিং দূরেই হবে। তাই ইচ্ছে থাকলেও আর একসাথে থাকা হবে না। কিন্তু ওরা জানে দূরত্ব ওদের বন্ধুত্বের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু তার সাথে এটাও জানি যে আগের মতো একসাথে সবকিছু উপভোগ করার আমেজটা হয়তো বারবার পাওয়া যাবে না। তাই চাকরি পাবার দিনটাকে চুটিয়ে সেলিব্রেট করার জন্য ওরা ঠিক করলো সারাদিন এনজয় করে কাটাবে। গতকাল কলেজের পরীক্ষাও শেষ হয়ে গেছে, কাল সকালে বাড়ি ফিরে যাবে ওরা। তারপর আবার কবে যে দেখা হবে কে জানে। সেই মতো ঠিক হয়ে গেল সবকিছু। প্রথমে একটা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখলো, তারপর রেস্তোরাঁয় গিয়ে খাওয়া, তারপর নিজের মতন করে গল্প করবে বলে এখন তাই 5 জন বসে আছে শোয়াবাজার ঘাটে। কোল্ড ড্রিঙ্কসের বোতলে চুমুক দিয়ে রাজা বলল, সত্যি আমাদের কলকাতা কিন্তু সিটি অফ জয়। এই শহরের মতো লাইফটা কিন্তু আর কোনো জায়গায় পাওয়া যাবে বলে মনে হয় না। সেটা একদম ঠিক। শুধু কোনো ফেস্টিভ্যালেই নয়, এমনি সময়ও কিন্তু কম করে। এই ব্যাপারটাকে আমি কিন্তু খুব মিস করি। আর যেখানেই যাই না কেন, ব্যাঙ্গালোর হোক কি মুম্বাই, আমাদের কলকাতার মতো কিন্তু কোনোটাই নয়। চারিদিকের এই জাঁকজমক দেখে বলছিস তো তোরা এই কথাটা? কিন্তু জানিস, এই সিটি অফ জয়ের আড়ালে একটা সিটি অফ ডার্কনেসও আছে কিন্তু। আরে সেটা তো সব জায়গাতেই থাকে রে, ভালোর সাথে খারাপ তো পাশাপাশি চলবে নাকি? না রে, এই ডার্কনেসের চরিত্র কিন্তু আলাদা। এই যে আমরা গত বছর দেখে এলাম, শোভাবাজার রাজবাড়ি পুজোর বনিদিয়ানা, জাঁকজমক, যেটা নিয়ে তোর, আমার এবং আরো এত লোকের এত মাতামাতি, কিন্তু আমরা কজন জানি যে আমরা যেখানে বসে আছি সেখান থেকে মাত্র কিছুটা দূরে এমন একটা জায়গা আছে যেটা কলকাতার ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। তাই নাকি? কি জায়গা রে? ইতিহাসের সাক্ষী, তাও আবার কলঙ্কে? যাবি নাকি তোরা? চল, যেতে যেতে বলছি। শোভাবাজার জেটির কিছু দূরেই একটা পুরনো বাড়ি আছে, বয়স প্রায় 300 বছর। সঠিক ঠিকানা হলো 22 নম্বর হরচন্দ্র মল্লিক লেন, আইডিডলা। অসাধারণ স্থাপত্য, অনেকটা রোমান শিল্পকলার ছাপ আছে। বাইরে থেকে দেখেই বোঝা যায় একসময় অভিজাত্যে পরিপূর্ণ ছিল। আর এর ছাদে আছে একটা বড় মূর্তি, যেটা অনেক দূর থেকে দেখা যায় আর দেখে মনে হবে যেন সবাইকে বাড়ির ভেতর আসার আহ্বান জানাচ্ছে। এই পুতুলের মতো মূর্তিটার জন্যই এই বাড়ির নাম পুতুল বাড়ি। কিন্তু আসল দেখার জিনিস আছে ভেতরে। সেটা হলো বাড়ির ভেতরের দেওয়ালের গায়ে
নানান রকম নকশা এবং আরো অনেক জায়গায় দেওয়ালের মধ্যে খোদাই করা পুতুলের মূর্তি। আর এই মূর্তিগুলোকে কেন্দ্র করেই জড়িয়ে আছে এই বাড়ির এক কদর্য ইতিহাস। এই অঞ্চলে আশেপাশে একটু কান পাতলেই শোনা যায় এই পুতুল বাড়ির আসল কাহিনী। এই বাড়ির রঙিন ইতিহাস আজও কিন্তু চর্চার বিষয়। 1900 সালের আশেপাশের সময় থেকে এই বাড়ির মালিকানা আছে এক সময়কার বিখ্যাত নট্যযাত্রা কোম্পানির। বাড়ি এখনো তাদের বংশের লোকেদেরই দখলে। কিন্তু তার আগের 100 বছর কলকাতার কোনো এক বিখ্যাত বাবু বংশ ছিল এর মালিক। এই বাড়ি ছিল এই অঞ্চলের বাবু ও তাদের বন্ধুদের ফুর্তির স্বর্গ। বিশেষ করে তাদের কিছু সাহেব বন্ধুদেরও এই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। পুরনো কলকাতার অনেক নামি দামি গণিকার পদধূলি পড়েছে এইখানে। সেগুলো তখনকার দিনে খুবই স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু মাঝে মাঝে বাবুরা এখানে নিয়ে আসতেন কিছু কম বয়সী মেয়েদের। নিয়ে আসতেন ঠিকই, কিন্তু সেই নিয়ে আসাটা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল তাদের ইচ্ছের বিরুদ্ধে বলপ্রয়োগ করে। বেশিরভাগ ক্ষেত্রেই এই মেয়েগুলো হতো কোনো গরিব ঘরের অথবা ওই বাবুদেরই কাজের লোক জাতীয় কেউ। তবে এদের নিয়েও কোনো সমস্যা হতো না যদি না তাদের মধ্যে কেউ কোনো প্রতিবাদ করত বা লোক জানাজানির ভয় দেখাতো। অনেক ক্ষেত্রে আবার এদের মধ্যে কেউ কেউ প্রেগনেন্ট হয়েও পড়ত, আর সেই গর্ভের সন্তানের জন্য পরিচয় বা অন্য কিছু দাবি করলেই তাদের উপর নেমে আসতো বিপদ। তাদেরকে মরতে হতো। লোকে বলে নানান সময় এ বাড়ির মেঝে অথবা বাগান থেকে কঙ্কাল পাওয়া গেছে এবং সেই সব মেয়েদের আত্মা নাকি বন্দী হয়ে আছে এই পুতুলগুলোর মধ্যে। মাঝে মাঝেই তারা নাকি প্রতিশোধ নিতে বের হয়, আর তখনই তাদের অতৃপ্ত আত্মার চিৎকার নাকি আজও শোনা যায়। সত্যজিৎ রায় আর লীলা মজুমদারের গল্পে এই বাড়ির উল্লেখ আছে। এমনকি 1922 সালের বিখ্যাত হলিউড সিনেমা সিটি অফ জয় শুটিং হয়েছে এই বাড়িতে। এই কথাগুলো বলার পর কাকলি থামতেই সবাই সামনের দিকে তাকালো। সামনে একটা বিরাট বড় বাড়ি, রাস্তায় একটা স্ট্রিট লাইট চলছে, কিন্তু সেই আলোতেও বাড়িটার প্রাচীনত্ব ওদের চোখ এড়ালো না। যেন এক বিশাল অতন্ত্র প্রহরীর মতন চারপাশে নিস্তব্ধতাকে পাহারা দিচ্ছে। কিন্তু এই বাড়িতে তো লোকজন থাকে বলে জানতাম। এত অন্ধকার তো থাকার কথা নয়। কিন্তু কাকুলি, বাইরে তো শুধু দরজার জানলা, তাও সবই বন্ধ। ভেতরে কি আছে কিছুই তো বোঝা যাচ্ছে না। সেটাই তো, তুই তো বললি ভেতরে পুতুলগুলো আছে আর সেগুলোই নাকি আসল দেখবার জিনিস, কিন্তু এখানে তো সবকিছু বন্ধ। ভেতরে ঢোকারও তো কোনো রাস্তা নেই। আর বাড়ির যা অবস্থা দেখছি, মনে তো হয় না ভেতরে কোনো আলো টালো থাকবে বলে। আর তাছাড়া বাড়ির লোকেদের না জানিয়ে ভেতরে ঢোকাটা বোধহয় ঠিক হবে না, বুঝলি? এখান থেকে তো মনে হচ্ছে না ভেতরে কেউ থাকে বলে। তার চেয়ে বরং আমি বলি কি, আজ আর এই অন্ধকারে ভেতরে গিয়ে লাভ নেই, বুঝলি? পরে কোনো একদিন দিনের বেলায় এসে সব ভালো করে দেখে যাব। এই তো আমাদের ভীরুরাম হাজির। তাই তো বলি বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সত্যি দেবু, তুই না একটা জাত। ওই তো ডান দিকের একটা দরজার কোনো পাল্লা নেই, ওটা দিয়ে ভেতরে ঢোকা যাবে। আর আমাদের সবার কাছে মোবাইল তো আছে। কি তাহলে সবার রেডি তো? চল ভেতরে যাই, কপালে থাকলে ভূতের দেখা পেয়ে যেতে পারি।
মোবাইলের টর্চগুলো জেলে ভেতরে ঢুকে গেল 5 জন। নিজস্ব সংবাদদাতা, 5ই জুলাই, কলকাতা। শোভাবাজার এলাকায় সকালে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকালে ওই অঞ্চলের পুতুল বাড়ির কাছে 3 জন যুবককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকেরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। পুলিশ খবর পেয়ে এসে পুতুল বাড়ির ভেতর থেকে 2 যুবতীর মৃতদেহ উদ্ধার করে। ছেলেগুলি তাদের নিজেদের বান্ধবী বলে শনাক্ত করে। তারা এও জানায় যে রাতে তারা মেয়ে দুটিকে নিয়ে বাড়ির ভেতরে গিয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ছেলে 3টি মেয়ে দুটিকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে এবং তাদের ধর্ষণ করে, তারপর হত্যা করে। যদিও অপরাধ স্থলের কাছেই অজ্ঞান অবস্থায় তাদেরকে পাওয়া নিয়ে পুলিশ মহল ধোঁয়াশার মধ্যেই আছে। ছেলেগুলির কথাবার্তা অসংলগ্ন হলেও পুলিশের বয়ান অনুযায়ী তাদের দেহে কোনো রকম মাদক বা নেশার প্রভাব পাওয়া যায়নি। মেয়ে দুটির মা বাবা কিন্তু ছেলেগুলির বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করেননি, যদিও পুলিশ 3 জনকেই হেফাজতে নিয়েছে। অবশ্য ছেলেগুলির বয়ানে কোনোরূপ কিছু লুকিয়ে রাখার চেষ্টা দেখা যায়নি। প্রসঙ্গত, ঘটনাস্থল অর্থাৎ ওই পুতুল বাড়ি এককালে কলকাতার বাবুদের ফুর্তির স্বর্গরাজ্য বলে বিখ্যাত ছিল। বর্তমানে এটি কলকাতার এক অন্যতম ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত। যদিও এই বাড়িতে অনেক ভাড়াটে থাকেন, কিন্তু তারা কেউই এই ছেলে মেয়েগুলি কখন কিভাবে বাড়ির ভেতর ঢুকলো সে ব্যাপারে কোনরূপ আলোকপাত করতে পারেননি। বাড়ির বাসিন্দাদের চোখ এড়িয়ে বাড়ির ভেতরে কি করে এত বড় ঘটনা ঘটল সেটা সকলের কাছেই রহস্য। যদিও যে ঘরের ভেতর মেয়ে দুটির দেহ পাওয়া যায় সেই ঘর শারীরিক বিবাদের দরুন খালি পড়ে থাকতে বলে জানা গিয়েছে। রাজা, দেবু আর সবুজ 3 জনই হতভম্ব। সকালে চোখে জলের ঝাপটায় জ্ঞান ফেরার পর কোথায় আছে বুঝে উঠতে বেশ খানিকটা সময় লেগেছিল 3 জনেরই। পুতুল বাড়িতে ঢোকার পর কি হয়েছিল তা কারোরই মনে নেই। তারপর যখন পুলিশ এসে সোমা আর কাকলি ডেড বডি দুটো বার করে আনলো তখন ওদের মাথা আর কাজ করেনি। তারপর পুলিশ যখন ওদেরকেই খুনের অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে তখন সবকিছু জানার পর 3 জনের মাথায় আকাশ ভেঙে পড়ে। ওদের সাথে ওই রকম করার কথা ওরা স্বপ্নেও ভাবতে পারে না। সোমা আর কাকলির মা বাবাও পুলিশকে সেই কথাই বলেছেন, কিন্তু পুলিশ তাদের কোনো রকম পাত্তা দেয়নি। কারণ তার আগের দিন সন্ধ্যাবেলায় ওই অঞ্চলের অনেকেই ওদের ঘাটের পাশে একসাথে বসে থাকতে দেখেছে, কিন্তু ওরা বুঝতে পারছে না সকালে বাড়ির ভেতর থেকে অত লোক যে বেরিয়ে এলো তাদের কাউকে ওরা আগের রাতে দেখতে পায়নি। আর যদি তারা ওখানে ছিল তাহলে বাড়ি ওই রকম পুরো অন্ধকার করে রাখার মানে কি? কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না 3 জন। পুরো ব্যাপারটাই খুব রহস্যময়। রাজা, দেবু, সবুজ, কি করে পারলি তোরা? রাখি পরিয়েছি, ভাই ফোঁটা দিয়েছি, আর তোরাই শেষে কিনা আমাদের। ছি ছি, ওরা কি করে পারলো রে কাকুলি? ওরা কি করে এটা করতে পারলো? সেটাই তো বুঝে উঠতে পারছি না রে। দেবুটা তো আসতেই চায়নি, আমরাই তো ওদের নিয়ে এসেছিলাম। ঘরে ঢোকার পর যে কি হলো ওদের! আমরা ওদের সব থেকে বেশি বিশ্বাস করতাম, কিন্তু তাই বলে সুযোগ পেয়ে আমাদের বিশ্বাসের ভুল করবে ওরা। হঠাৎ ওদের সামনে যেন মাটি ফুঁড়ে এসে হাজির হলো এক নারী মূর্তি।
ছেলে তো তোমরা। আমি তো এখানে প্রায় 150 বছর ধরে আছি। 150 বছর? তার মানে কে আপনি? আমি কে সেটার আজ কোনো মানে নেই। ধরে নাও আমি বাড়ির সবচেয়ে পুরনো বাসিন্দাদের মধ্যে একজন। আর তোমাদের প্রশ্নের উত্তর হলো সবই সত্যি। এই বাড়ি সম্বন্ধে যা যা শোনা সব সত্যি। আর বেঁচে থাকতে যেটা শোনা যায় না বা জানা যায় না সেটাও সম্পূর্ণভাবে সত্যি। কি সত্যি? কি বেঁচে থাকতে শোনা বা জানা যায় না? কাল রাতে তোমাদের বন্ধুরা কিন্তু তোমাদের সর্বনাশ করেনি। ওদের কোনো দোষই ছিল না। ওরা তোমাদের সত্যিকারের বন্ধু। হ্যাঁ, সত্যিকারের ওরাই বন্ধু। এই আপনি কি বলছেন? কাল রাতে এই বাড়িতে ঢোকার পর যখন আমরা ভেতরে ঘুরে ঘুরে বাড়িটা দেখছিলাম, তখন ওরাই তো পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে আমাদের উপরে। আর তারপর? হ্যাঁ, আমি দেখেছি। আমি সবই দেখেছি। আর যেটা তোমরা দেখতে পাওনি সেটাও দেখেছি। আসলে শরীর ওদের হলেও ওরা নির্দোষ, কারণ ওদের শরীরে তখন ওরা ছিল না। কি বলছেন? ওদের শরীরে ওরা ছিল না? তাহলে কারা ছিল? তার মানে কি? আমি একদম ঠিক বলছি, সত্যি বলছি। ওদের শরীরে ভর করেছিল তারা, যারা তোমাদের আগে সর্বনাশ করেছে আমার আর এদের সকলের সাথে। কাকুলি আর সোমা চমকে উঠে দেখলো ওদের চারপাশে কখন এসে দাঁড়িয়েছে আরো অনেক ছায়ামূর্তি। আর সেগুলো সবাই মেয়ে, আর বেশিরভাগই ওদের বয়সী। তোমাদের সর্বনাশ করেছে সেই সব বাবুরা যারা বেঁচে থাকতে আমাদের সর্বনাশ করেছে, আর মরার পরও ছাড়েনি। হ্যাঁ, সেই সব বাবুরা যাদের মরার পরও রয়ে গেছে ভোগ বিলাসের ইচ্ছে। তারা আজও আসে এই পুতুল বাড়িতে আমাদের ভোগ করতে। যে চিৎকার এই পুতুল বাড়ি থেকে মাঝে মাঝে জীবিতদের জগতে গিয়ে পৌঁছায়, তা কোনো প্রতিহিংসার আওয়াজ নয়, তা আমাদের আর্তনাদ, আমাদের যন্ত্রণায় ভরা আর্তনাদ। আজও আমরা ধর্ষিত হই, আর ওরা যখনই সুযোগ পায় তখনই কারোর দেহে প্রবেশ করে জীবিত মাংসের স্বাদ নেয়। এই পুতুল বাড়ির ভেতর ওরা সর্বশক্তিমান, কোন এক অদৃশ্য শক্তি বলে বলিয়ান ওরা। তাই কালকে ওরা যা দেখাতে চেয়েছে সেটাই তোমরা দেখেছ। ভালো করে ভেবে দেখো তো, ওই বাড়িতে যে এত লোক ভাড়াটে হিসাবে থাকে তাদের কাউকে কি কালকে দেখতে পেয়েছিলে তোমরা? এত দিন ধরে আমাদের আর্তনাদ কি একবারের জন্য তোমাদের কানে পৌঁছেছে? আর কালকেই বা কেউ তোমাদের চিৎকার শুনে একবারের জন্য বাইরে বেরিয়ে এসেছিল কি? এলো না তো। কিন্তু কেন এমন হয়? তোমরা কি ওদের আটকাতে পারো না? আর এই বাড়ির লোকেরা তারা থাকে কি করে? তারা
তারা কি কখনোই কিছু বুঝতে বা অনুভব করতে পারে না? পারলে তো অনেক আগেই পারতাম, কিন্তু কিন্তু এই বাড়ির বাস্তু যেন এই পাপ দোষেই দুষ্ট। তাই ওদের মোকাবিলা করার শক্তি আমাদের কারোরই নেই, আর আমাদের আত্মাই বাড়ি ছেড়ে বের হতেও পারে না। কোনো এক অদৃশ্য শক্তি আটকে রাখে আমাদের। আর এই বাড়ির মধ্যে এই ঘরটাই তো ছিল হারেম। যাবতীয় ফুর্তি বিলাসিতা সবই হতো এই ঘরেই। তাই এই ঘরে কেউ থাকে না, বা সোজা কথায় থাকতেই পারে না। আর রাতের বেলা যদি কেউ ভুল করে ঢুকে পড়ে, তাহলে সে হয় ওদের শিকার। চিরকালের মতো থেকে যায় এই ঘরে আমাদের সাথে। এখনো সেই জন্য যাতনা পেতে হয় আমাদের। অনেক অনেক চেষ্টা করেও আমরা কোনো উপায় বের করে উঠতে পারিনি। বেঁচে থাকার সময় টাকা দিয়ে আইনকে কিনে রাখতো ওরা, আর মরার পর তো সব আইনের উপরে। এমনকি ভগবানও বিচারের বাইরেই বাড়ি। তিনিও এর থেকে মুখ ফিরিয়ে থাকেন। আমাদের আওয়াজ তার কানে গিয়ে পৌঁছায় না। এই বাড়িতে স্বয়ং শয়তানের বাস। কিন্তু রাজা সবুজ আর দেব ওদের কি ক্ষতি করেছে? ওরা কেন শাস্তি পাবে? ওদের কি দোষ? কলকাতার বাবুদের তো এটাই রীতি। নিজের কুকর্মের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। চিরকাল তারা এটাই তো করে এসেছে। আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের পেটে ওদের সন্তান এসেছিল, কিন্তু তারা যখন কারোর উপরে সেই সন্তানের দায় চাপিয়ে দিতে পারেনি, বা এরা যখন চেয়েছিল তাদের সন্তান নিজের আসল পিতৃ পরিচয় নিয়ে বাঁচুক, তখনই মরতে হয়েছে এদের। এটাই যে সমাজের নিয়ম। প্রতিবাদের শাস্তি কেবলই মৃত্যু। এটাই তো আমাদের নিয়ম। গরিব দোষী আর ধনী নির্দোষ। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি নেই? মুক্তি, সময়, একমাত্র সময়ই পারে এর হাত থেকে আমাদের মুক্তি দিতে। কালের করাল গ্রাস যদি পুতুল বাড়িকে নিজের কবলে টেনে নেয়, তবেই এই দোষ কাটবে। আর তখনই মুক্তি পাবো আমি, তুমি, তোমার বন্ধু, আর এই বাড়ির ভিতর বন্দি থাকা প্রত্যেকটা অত্যাচারিত মেয়ের আত্মা। কিন্তু যতদিন সেটা না হয়, ততদিন আমাদের এই অন্ধকারেই কাটাতে হবে, অত্যাচারিত, নির্যাতিত, ধর্ষিত হয়ে। ততদিন অপেক্ষার প্রার্থনা করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। সত্যি কাকলি, তুই ঠিকই বলেছিলিস। সব আলোর আড়ালে অন্ধকার থাকে রে। এটাই তো সিটি অফ ডার্কনেস।